আপনারা ধর্মীয় ব্যক্তিদের উপরে আক্রমণ করেছে। আপনারা জানেন 2021-এ শত শত আলেম গ্রেফতার হয়েছে, শত আলেমকে শহীদ করা হয়েছে। তো এজন্য হাফিজ হাসিনার আমলে মসজিদ নিরাপদ ছিল না, মন্দির নিরাপদ ছিল না, ধর্মীয় কোনো ব্যক্তি নিরাপদ ছিল না, হিন্দুরা নিরাপদ ছিল না, অনিরাপদে একটা জীবন যাপন পার করতে হয়েছে। আল্লাহ পাকের অশেষ রহমত 2024-এর যোদ্ধাদের মাধ্যমে, শহীদদের মাধ্যমে আমরা নতুন স্বাধীনতা ফিরে পেয়েছি। আমরা জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে ঘোষণা করতে চাই, জাতীয় নাগরিক পার্টি আগামীতে সাম্প্রদায়িক সম্প্রীতি স্থাপন করবে। কোন ধর্মীয় ব্যক্তি ধর্মীয় উপাসনায় আক্রমণ করবে না। তারা সম্প্রীতিতে বিশ্বাসী। এদেশের ধর্মীয় ব্যক্তিরা তাদের স্বাধীনতা, তাদের উন্মুক্ত ভাবে তারা নিজেদের জীবন যাপন পার করবে। তারা নিজেদের বাক স্বাধীনতা নিয়ে তারা নিজেদের বয়ান, নিজেদের আলোচনা করবে। আমরা জাতীয় নাগরিক পার্টি এই ঘোষণা করতে চাই, এদেশের প্রতিটা ধর্ম, প্রতিটা ধর্মীয় ব্যক্তি, প্রতিটা ধর্মের মানুষ সহ অবস্থানে থাকবে এবং তাদের ধর্মকে তারা নিজ স্বাধীনভাবে পালন করবে। আমরা এই বিশ্বাস নিয়ে জাতীয় নাগরিক পার্টি এগিয়ে যেতে চাই। আগামী বাংলাদেশ সমৃদ্ধির বাংলাদেশ হবে। আগামী বাংলাদেশ স্বাধীনতা সার্বভৌমত্ব টিকিয়ে রাখার এই লড়াই আমরা ইনশাআল্লাহ অগ্রণী ভূমিকা পালন করব। 2021 সালে যখন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাংলাদেশে আসে, তখন এইসব বিষয় নিয়ে আমরা আসলে ফেসবুকে লেখালেখি করেছি, জনমত তৈরি করেছি। সে জনমতের প্রেক্ষিতে তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশে আমাকে পাটনার রোড থেকে উঠিয়ে নেওয়া যাওয়া হয় প্রায় রাত 10টার দিকে ডিবি হারুনের নেতৃত্বে। যখন আমাকে উঠিয়ে নিয়ে যাওয়া হয় তখন আমাকে একটি মোবাইলে আমার ফেসবুকে যে প্রোফাইল পিকচারটি সেটা স্ক্রিনশট দেখায়, বলে যে এটা তুই আরিফিন না? আমি বলছি জি আমি। এরপর আমি জিজ্ঞেস করলাম যে আমাকে কেন উঠিয়ে নিয়ে যাচ্ছে? বলছে যখন ডিবি কার্যালয়ে যাবি তখন বুঝতে পারবি, ওখানে একটা হাঙ্গর মাছের খামার আছে, সেখানে তোকে নিয়ে ছেড়ে দিবি। এরপরে ওখানে আমাকে যখন নেওয়ার পর আমাকে দুটো মামলায় রিমান্ড দেওয়া হয়। দুটো মামলায় আমি আসলে স্পেসিফিক বলতে পারতেছি না সবকিছু মিলে, কারণ মামলাগুলো দেখেছে ছাত্র অধিকার পরিষদের তখনকার সময় আইনজীবীরা। তখন আমি খেয়াল করেছি, তখন আমাকে কালো জমটুপি পরিয়ে যখন আমাকে রিমান্ডে নেওয়া হয়, তখন আমাকে বলে যে তুই শিবির করছ, তুই শিবির, তোর ফেসবুকে তোর শিবিরের প্রমাণ পাওয়া যায়, তোদের ব্রেন ওয়াশ করা হয়েছে, এই কারণেই তোরা ভারতের বিরুদ্ধে কথা বলছ। তখন এডিসি মিশু বিশ্বাসের নেতৃত্বে সে কালো জমটুপি পরে আমাদেরকে পিটাচ্ছে আর ভিডিও করে রাখতেছে, বলতেছে তোদের এইগুলা স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে পাঠাতে হবে। আর যখন আমাদের মামলার আয়ু ছিল, সে আমাকে বলতেছে তোদের যে ফেসবুকের লিস্ট, তুই কতজনের সাথে কথা বলছস, পুরো এক বছরের প্রত্যেকটা লিস্ট স্ক্রিনশট স্বরাষ্ট্রমন্ত্রীর অফিসে যাবে, এবং তোরা প্রতিদিন ফেসবুকে কি লেখস, কি ব্যবহার করস, সবকিছুই স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশেই কিন্তু তোদেরকে অ্যারেস্ট করা হয়েছে। এবং কি তোরা ফেসবুকে কি পোস্ট দিস, প্রত্যেকটা আপডেট আমাদেরকে স্বরাষ্ট্রমন্ত্রীকে দিতে হয়। তার মানে স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশে এই তখনকার আসাদুজ্জামান খান কামাল তার নির্দেশেই কিন্তু আমাকে গ্রেফতার করা হয়। এবং আমি সহ তখন ছাত্র অধিকার পরিষদ, যুব অধিকার পরিষদের প্রায় 52 জন নেতা কর্মী এবং এখানে যে শহীদ পরিবার যে আছেন, বিশেষ করে ব্রাহ্মণবাড়িয়া সহ সারা দেশে যে শহীদ পরিবার, তাদের স্বীকৃতি চাই। আমরা যারা কারা নির্যাতিত হয়েছি, পুলিশের মার খেয়েছি, আমরা আমাদের যে আন্দোলন, যে ত্যাগ, সেই ত্যাগের স্বীকৃতি চাই। আজকে বলতে চাই, যারা জুলাই শহীদ হয়েছে এবং কি যারা 21-এ শহীদ হয়েছে, যারা শাপলাতে শহীদ হয়েছে, প্রত্যেকটা শহীদকে রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি দিতে হবে, প্রত্যেকটা শহীদ পরিবারকে রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি দিতে হবে। এবং আমরা যারা তখনকার স্টেক হোল্ডার ছিলাম, আমাদেরকে রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি দিতে হবে, বিশেষ করে যারা আহত হয়েছে তাদেরকে। তো এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি।